আচ্ছা, আমার প্রশ্ন আছে। আমার প্রশ্ন বলতে আসলে এটা আমার প্রশ্ন না। আপনার স্টুডেন্ট আমাদের এনসিপি নেতা রাসেল আহমেদ, রাসেল, হ্যাঁ, রাসেল। সমন্বয়ক জুলাই আন্দোলনের। রাসেল একটা প্রশ্ন করছে ফেসবুকে আপনার ওই লাইভের কমেন্টে, তো আমি ভাবলাম যে প্রশ্নটা আসলে আপনার কাছে প্লেস করা দরকার। তো তার প্রশ্নটা হচ্ছে, যদি কোনো সমাজ তার আইন ব্যবস্থা থেকে পাপের ধারণাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়, তাহলে কি সেই সমাজ তার নৈতিক ভিত্তি হারাবে? শিওর। আর কারণ যদি হচ্ছে আরেকটা আছে, তার প্রশ্ন আরেকটা আছে, আর রাষ্ট্র যদি পাপকে আইনের অংশ করে তোলে, তাহলে কি তা ভিন্ন বিশ্বাসের মানুষের উপর নিপীড়নের ঝুঁকি তৈরি করবে? একই জিনিসকে যখন আমরা এই কথা কথা আমরা গম থেকে আমরা আটা বা ময়দা তৈরি করি, আর হচ্ছে সেটা থেকে আমরা রুটি, পরোটা, নানা ধরনের নাস্তা, বিভিন্ন কিছু তৈরি করি। এগুলো কিন্তু একই। তো আমরা যদি বলি যে না আমরা রুটি খাবো, পরোটাও খেতে পারি, কিন্তু আমরা গম উৎপাদন করবো না। গম উৎপাদন না করলে কিন্তু আপনার রুটি পরোটা এগুলো হবে না, কারণ ওটা থেকে এটা হয়। সুতরাং আপনার যে নৈতিক ধারণা, এই নৈতিক ধারণা থেকে আপনার আইন গড়ে ওঠে। আপনি যদি বলেন যে না আপনি আইনের সাথে আছেন, নৈতিকতা, আইনটা কোত্থেকে আসে? আমরা যে জ্ঞান তত্ত্ব পড়াই, এখানে মধ্যে আমাদের ওয়েস্টার্ন জ্ঞান তত্ত্বের মধ্যে একটা বিরাট ভুলের বিষয় কাজ করে, যে বলছেন আমরা আবেগের সাথে কোনো সম্পর্ক না, আমরা জ্ঞানের সাথে সম্পর্ক। কিন্তু জ্ঞানটা আসে কোত্থেকে? ইমোশন ইজ দ্য স্পনিং গ্রাউন্ড অফ নলেজ। আবেগ থেকে আমাদের বোধ তৈরি হয়, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, জাজমেন্ট হয়ে আমাদের নলেজ হিসেবে হয়ে ওঠে। তেমনি করে আপনার যে নৈতিক চেতনা, এখন আপনি যেগুলো পাপ, যখন আপনি নৈতিকতার মধ্যে যখন ঈশ্বরকে নিয়ে আসবেন, খোদাকে নিয়ে আসবেন, তখন সেখানে পাপ পুণ্যের প্রসঙ্গটা আসবে। তো আপনি যদি বলেন যে আমরা নৈতিকতার সাথে আছি, পাপের ধারণার সাথে নাই, তার মানে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি খোদাহীন একটা নিরীশ্বরবাদী আপনি নৈতিকতার কথা বলছেন। আপনি কিন্তু নৈতিকতার কথা বলছেন না, নৈতিকতার আপনি এক ধরনের ব্যাখ্যার কথা বলছেন। নৈতিকতার এই ধরনের নিরীশ্বরবাদী ব্যাখ্যা, এটা যদি আপনি সমর্থন করেন, করতেই পারেন। আর আমি যদি সমর্থন না করে, আমি যদি নৈতিকতার একটা খোদা কেন্দ্রিক স্ট্রাকচারের কথা বলি, সেটা আমি বলতেও পারি। সুতরাং এই যে প্রাইমারি যে আমি যখন এই আলোচনাটা শুরু করি, সোশ্যোলজি ডিপার্টমেন্টের একটা মেয়ে, ওই যে সেই তানিশা, তার সাথে আমি আমার ওখানে সেন্টার আলোচনা করছিলাম একদিন। সে রেগুলার আসতো, তো একবার সে জিজ্ঞেস করলো, তখন তার সাথে আমি আলোচনা করছি। বিলিভ মি, আই এম কনফেসিং ইউ অন ফর্মালি, যে আমার আমি যখন আলোচনাটা শুরু, আই অলসো সাবস্ক্রাইব দ্য আইডিয়া দ্যাট যে ক্রাইম এবং সিন দুটো আলাদা জিনিস। আমি আলোচনাটা তার সাথে যখন শুরু করি, তখনও আমার মাথার মধ্যে এই জিনিসটা এভাবে ছিল। কিন্তু আলোচনা করতে করতে গিয়ে আসলে কি, আমরা এটা জানি যে স্পিকার ইজ দ্য ফার্স্ট লিসেনার। When you speak to someone, you listen first, and it shapes your knowledge, shapes your idea, and changes your understanding. আমার আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়ে গেল। আমি আলোচনা করতে, দীর্ঘ একটা আলোচনা প্রশ্নোত্তরমূলক আছে আমার সিএসসিএস সাইটের মধ্যে, সেটা আছে। সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে যেটা, ওখানে আলোচনা করতে গিয়ে আমি শেষ পর্যন্ত আনফোল্ড করে দেখলাম যে আসলে পাপ এবং অপরাধ কিন্তু একই জিনিস। বরঞ্চ খোদা যখন দেখেন তখন সেটাকে পাপ হিসেবে দেখেন, আর আমরা যখন দেখি তখন সেটাকে আমরা অপরাধ হিসেবে দেখি। আর আমরা দেখার ক্ষেত্রে আমরা সব খোদার মতো, আমরা যেহেতু পার্টিকুলার এন্টিটি লিমিটেড, আমরা সব কিছু দেখতে পারি না। আবার আমরা সব কিছু নিয়ে আমরা এনগেজও হতে পারি না, আমাদের দরকারও পড়ে না। স্পেসিফিক আলোচনাগুলো পরে করা দেবে, কিন্তু একটা সমাজ থেকে আপনি যদি পাপের ধারণা বাদ দেন, তাহলে আপনার কিন্তু আপনি আইনটাও আপনার কলাপস করবে, নিজের উপরে নিজে সেটা ভেঙে পড়বে। কারণ আপনি নৈতিকতার মূল স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছেন। সেকুলার সেন্সে যেটাকে আমরা মোরালস বলি, সেটা হচ্ছে ইসলামিক সেন্সে পাপের ধারণা। এবং এখানে আমি যেভাবে টাইটেলটা করেছি, এটা মোর সেকুলারাইজড ফর্মে আলোচনাটা আনছি। আমি কিছুটা ইসলামিক বিষয়টা আনছি, ফয়সাল একটু বেশি পরিমাণ আনছে, সৌরভ টোটালি সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি নাইসলি বলছেন। কিন্তু একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে আসলে যারা নন মুসলিম আছে, অথবা যারা ইসলামকে এখন সেভাবে মানতে চায় না, কারণ আমরা একটা পিকুলিয়ার সিচুয়েশনের মধ্যে আছি। পিপল আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি নিজেকে ইসলামপন্থী কেন বলেন? কারণ এখন শুধু মুসলমান পরিচয় হচ্ছে না। আমি কি একজনকে তাকফির করতে পারবো যে সে মুসলমান নয়, কিন্তু সে তো ইসলামের অনেক কিছু মানতে রাজি না? ওকে। আর ইসলাম এতটুকু অ্যালাউ করে যে আপনি না মানলেও সো ফার, সো লং ইউ আর সাপোর্টিভ অ্যান্ড ইউ আর অ্যাকসেপ্টিং হোয়াট এভার, যেটা করণীয় বর্জনীয়, ইউ আর উইদিন ইসলাম। আপনি হয়তো
পাপ করছেন কিন্তু আপনি ইসলামের মধ্যে আছেন, কিন্তু আপনি যদি মনেই করেন যে জিনিসটা হচ্ছে যে মানদাতার যেটা না, সেটা আপনি, উই আর লিভিং ইন এ ভেরি পিকুলিয়ার সোসাইটি। তো সেজন্যে যে একটা সমাজের মধ্যে যারা নন মুসলিম থাকবে অথবা যারা ইসলামকে মানতে রাজি না, তাদেরকে নিয়ে তো, সবাইকে নিয়ে তো সমাজ, সবাইকে নিয়ে তো রাষ্ট্র, তাদেরকে আমরা কীভাবে করব? এটা খুব চমৎকার ব্যাখ্যা আমার বিভিন্ন লেখা যোগাইতে আছে। সংক্ষেপে হচ্ছে যে একই জিনিসকে আপনি ধর্মীয় দিক, মনে করেন আমি অজু করলাম, এটা হচ্ছে যে আমাদের ধর্মীয় দায়িত্ব তাহারাত, অথচ এটা কিন্তু পরিচ্ছন্নতার একটা ব্যাপার। এই যে আমরা করোনার সময় যে আমাদের ইমিউনিটি এত স্ট্রং হলো, কারণ এটা আমাদের এই হ্যাবিটগুলোর কারণে। আমরা যেটা শরিয়া বলি, ইট ইজ নাথিং বাট আ লাইফ স্টাইল। এটাকে যদি আমরা যদি শরীয়টাকে বাংলাতে যদি লাইফস্টাইল করি, যদিও লাইফস্টাইলটা ইংরেজি মনে হচ্ছে টেবিল চেয়ারের মতো, কিন্তু আসলে এটা আমরা যদি এটা লাইফস্টাইল বলি, সেম জিনিস। আপনি গর্তের মধ্যে মূত্র ত্যাগ করাটা মাকরু, গর্তের মধ্যে আসলে আমরা বুঝি যে গর্তের মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু থাকতে পারে যেটা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওকে, তাহলে যে জিনিসটা আমি ধর্মীয় সেন্সে দেখছি, একই জিনিসটা সে সেকুলার সেন্সে দেখছে। আমরা কিছু উদাহরণ সামনে নিয়ে আসি যে আফগানিস্তান এমন হচ্ছে, সৌদি আরবে এমন হচ্ছে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আমাদের তুরস্কের মতো হইতে হবে, আমাদের মালয়েশিয়ার মতো হইতে হবে। আমি আপনাদের বলছি, ইট মে বি আউট অফ দ্য কনটেক্সট, কিন্তু কথাটা খুব বলা খুব রিলেভেন্ট মনে হচ্ছে, বাংলাদেশ শুড বি বাংলাদেশ। কিন্তু কেউ যখন বলছে যে আপনি কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চোখ নামিয়ে চলে যাবেন, আমাদের সে স্নেহভাজন যে কথাগুলো বলছে, আমার দৃষ্টিতে তারা বাংলাদেশকে একটা হয়তো মালয়েশিয়ান মডেল কল্পনা করতেছে অথবা একটা টার্কিশ মডেল কল্পনা করতেছে। কিন্তু আপনি বাংলাদেশকে আফগানিস্তান মডেল করা যতটুকু ভুল, আপনাকে মালয়েশিয়ান মডেল মনে করাও ততটুকু ভুল। বাংলাদেশ হবে বাংলাদেশের মতোই। হ্যাঁ, সেজন্য বাংলাদেশের একটা মডেল, বাংলাদেশের একটা স্পেসিফিটি আমাদের তৈরি করতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয়টা আমি যেভাবে সেট করেছি সেটা হচ্ছে যে মোর কনসেপচুয়াল, যে আপনি আইন এবং নৈতিকতাগুলো আসলে কোত্থেকে আসে, সেখানে মানে সমাজের ভূমিকাটা কি, সেইটা হলো ফোকাস করার বিষয়। আসসালামু আলাইকুম। প্রথমে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রাণবন্ত আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের যে সেমিনারের টপিক কাইমার সিন, এখানে স্যারের আলোচনার মাঝে অপরাধ ও পাপের মাঝে একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে দুটো জিনিসই পাই সেম সম্ভাবনা। এই বিষয়টার সাথে আমি একদিক থেকে আর আরেক দিক থেকে বিষয়টার সাথে আমি একমত পোষণ করে একটু কথা বলতে চাই, একটা মতামত জানাতে চাই। সেটা অপরাধ ও পাপ দুটা শব্দের কেমন যেন আমার কাছে ওজনগত পার্থক্য মনে হয়। শব্দর মানে শুনতে একটা পার্থক্য মনে হয়। পাপ যখন আমরা বলি তখন মনে হয় কাজটা কি গভীরত, মানে কেমন নিন্দনীয়, যার সাথে একটা হেলের সম্পর্ক আছে, নরকের সম্পর্ক আছে, জাহান্নামের সম্পর্ক আছে। কিন্তু অপরাধ যখন আমরা বলি মনে হয় জিনিসটা খুব হালকা, আর বড় জোর এটা তার জেল হতে পারে, শাস্তি হতে পারে। কিন্তু পাপ জিনিসটা যদি আমরা দেখি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এটার সাথে পানিশমেন্ট যেমন আছে, আবার পাপ তথা গুনাহের একটা বিষয় আছে, মানে পরকালীন শাস্তিরও একটা বিষয় আছে। কিন্তু অপরাধ জিনিসটা আমরা আবার যখন দেখি তখন এটার সাথে একটা পানিশমেন্টের বিষয় আছে, কিন্তু যে গুনাহ বা সিন, হ্যাঁ, অথবা পরকালীন যে হেল অথবা নরকের যে শাস্তি, এই বিষয়গুলোর সম্পর্ক নাই। আবার অপরাধ আর পাপ দুটো শব্দের কেমন যেন একটা সভ্যতাগত পার্থক্য মনে হয়। আমরা যখন দেখি পৃথিবীতে একসময় যে রাষ্ট্রগুলা ধর্মীয় অনুশাসন পরিচালিত হতো, তখন অপরাধকে পাপ বলা হতো, আবার তার ভিত্তিতে শাস্তি হতো। এখন আধুনিক সমাজে আমরা যেটাকে পাপের পরিবর্তে অপরাধ শব্দটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু আধুনিক সেকুলার মনস্তত্ত্বে অপরাধ শব্দটা শুনতে শ্রুতিমধুর এবং এটার শাস্তিও কিছুটা লঘু। আর ওই যে মানে যেটার পার্থক্য আমি একটু আগেই বললাম, এই জায়গায় কোনো বিষয় আপনি মনে করেন কিনা বা আপনার কাছে মনে হয় কিনা, এটা জানতে চাচ্ছি প্রথমে। হ্যাঁ, কিন্তু সেকুলার, রিয়াদ, থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। কিন্তু সেকুলার সেন্সে যদি আমরা দেখি, তার কাছে পাপটা হলো তুচ্ছ। আমি পাপের কোনো কেয়ার করলাম না, আমি শুধুমাত্র আমার যে রাষ্ট্রের যে আইন আছে সেটার দিকে আমি দেখলাম। তো সেই হিসাবে সেকুলার সেন্সে কিন্তু মানে পাপটা তো ভারী কিছু না, পাপটা হালকা কিছু। অপরাধ হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়, এটা সেকুলার সেন্সের বিষয়। এখন
আমরা জিনিসটাকে কোন দৃষ্টিতে দেখতেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথার মধ্যে ছিল যে মানে আপনি দুইটা কথা, একটা হাউ টু ডিটারমিন অ্যান্ড হোয়াট টু ডু। আমি কিভাবে ডিটারমিন করব যে দিস ইজ ক্রাইম নট এ সিন, অর দিস ইজ সিন নট এ ক্রাইম, দিস ইজ মোরাল পুলিশিং, অর দিস ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি এটা কীভাবে বুঝবো। আর দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আসলে কী করব। এই কী করার ক্ষেত্রে কাণ্ড জ্ঞান এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলোচক সৌরভ আবদুল্লাহ যেটা বলেছেন যে এই যে ইনভিজিবল হ্যান্ড হিসেবে সোসাইটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সোসাইটি খুব গুরুত্বপূর্ণ। একটা একটা মানুষ হাঁটতে গিয়ে সে কোনো একটা বিপদের সম্মুখীন হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, আপনি কি তাকে কি ফিরাবেন না? আপনি তাকে ফিরাবেন। এমনকি সে যদি ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর্থাৎ দৃষ্টিবন্দী না হয়ে যদি সঠিকও হয়, সে ভুল ক্রমে চলে যাচ্ছে কথা বলতে বলতে, আপনি তাকে ফিরাবেন। এমনকি সে যদি ইচ্ছাকৃতভাবে যেতে চায়, কথা কথা আপনার সামনে কেউ একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিল, আপনি কি করবেন? ওটা তো তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, আপনি কেন তাকে ঠেকাবেন? কিন্তু আপনি তো তাকে ঠেকাবেন, আপনি রোল প্লে করবেন। তো কতটুকু রোল আপনি কিভাবে প্লে করবেন, ইট ডিপেন্ডস অন। আমরা দেখি যে দুটোই সত্য। নিজের আওতার বাইরে গিয়ে খবরদারি করা এবং কথা বলা, বুলি করা, বিশেষ করে সমাজে যারা দুর্বল তাদেরকে শুধু মানে জেন্ডার হিসেবে পুরুষরা নারীদেরকে হেনস্থা করে সেটা নয়। আমরা দেখি যে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করে, আমরা দেখি যে যারা পয়সাওয়ালা আছে তারা গরিবদেরকে হেনস্থা করে। এভাবে করে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উপরে একটা অন্যায় করে, হ্যাঁ করে। তো এগুলোর ব্যাপার আছে যেগুলো তারা বাড়াবাড়ি করে, এবং সে বাড়াবাড়ি করার কারণে এগুলোর প্রতি আমাদের একটা মনোভাব তৈরি হয়। কিন্তু প্রতিটা সমাজের মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেড কিছু নর্মস অ্যান্ড ভ্যালুস থাকে। আপনি ওই অ্যাকসেপ্টেড নর্মস অ্যান্ড ভ্যালুসটাকে আপনাকে মানতে হবে, যেটাকে আমরা বলতে পারি এটা গণসম্মতি। এটা গণসম্মতি। যেমন একটা উদাহরণ, গণসম্মতিটা বোঝানোর জন্য আমরা একটা জিনিস বুঝতে পারি যে বিগত আমলে আমরা দেখেছি যে যে আবরার ফাহাদ না, আবরার ফাহাদ না, ওই যে বইটা যে ছেলেটাকে মেরে ফেলছে, আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটায় মারছে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে। কথার কথা, আবরার ফাহাদ যদি শিবিরই হইতো তাহলে তাকে পিটায় মারছে, কত শিবির পিটায় মারছে, কিছু হয়নি। বিশ্বজিৎকে কোপায় মারছে। আর বিশ্বজিৎ যদি হিন্দু না হয়ে সে যদি মনে করো বিশ্বজিৎ, তাহলে কি হবে? এটার আরবি নাম হলে সে হবে শাহজাহান বা এরকম কিছু। হ্যাঁ, সে যদি কি হবে, হ্যাঁ ফাতিহুল আলম, হ্যাঁ, তাহলে আমাদের চিটাঙ্গে উচ্চারণে বলছে ফতে আলম। সে যদি ফতে আলম হইতো তাহলে তারা যদি পিটায় মারতো তাহলে কিন্তু কোনো অসুবিধা হইতো না। কিন্তু তারপরে কারণ সমাজের মধ্যে শিবির সন্দেহে পিটায় মারাটা একটা সম্মতি উৎপাদন হয়েছিল, কিন্তু যারা অশিবির তাদেরকে মারাটা কিন্তু সম্মতি উৎপাদন হয় না, যার কারণে সবার প্রতিবাদ করছে। সবচেয়ে বড় আমরা উদাহরণটা পাই সিলেটে এমসি কলেজের এখানে একটা দম্পতি বেড়াতে গেছিল, সেখানে নারীটাকে ছাত্রলীগের ছেলেরা ধর্ষণ করছিল, এবং ওই অপরাধীদেরকে ধরা এবং বিচারের আওতায় আনার ক্ষেত্রে আওয়ামী লীগেরই কিছু লোকজন ভূমিকা পালন করছে। কারণ আপনি জামাত শিবিরকে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আপনি কোনো নারীকে আপনি গায়ে হাত তুলতে পারবেন না। এই ছাত্রলীগের আমরা যেমন রাফিকে যখন ধরে নিয়ে যাচ্ছে, প্রক্টর বিষয়ে নিয়ে আসছে, তখন আমাদের ছাত্রীরা তারা সেখানের মধ্যে তাকে ঘিরে রাখছে, এবং যার কারণে তাকে গুম করতে পারে নাই, তাকে আসলে মারতে পারে নাই, তাকে তারা প্রোটেক্ট করছে। কারণ ছাত্রীদের গায়ে হাত তোলা এটা সমাজের মধ্যে স্বীকৃত ছিল না। আরেকটা ছিল সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা ছিল। আমাকে সিএম বলছে স্যার এটা গলার মধ্যে ঝুলাই রাখতাম সাংবাদিকের কার্ডটা, আর যখনই ছাত্রলীগ দেখতাম ক্যামেরা ধরে লাইভ করা শুরু করতাম, মারলে আমাকে লাইভে মারতে হবে। হ্যাঁ, তো এটা সমাজের মধ্যে কিন্তু একটা গণসম্মতি থাকে, আপনি ওই রেড লাইনটা ক্রস করতে পারেন না, এবং কেউ যখন সেটা ক্রস করছে তাহলে আপনি সেটাকে বাধা দিবেন, কিন্তু বাধা দেওয়ার জন্য একটা শালীন, সুন্দর, সভ্য এবং একটা গ্রহণযোগ্য আপনার একটা পদ্ধতি হইতে পারবে। আপনি একজনকে সংশোধন করবেন, কিভাবে সংশোধন করবেন? সেই সংশোধন করার একটা ইসলামিক বা ধর্মীয়, অথবা আমরা সেকুলার সেন্সে যদি বলি যে
মানে শালীন এটিকেট মেনটেন করে আপনাকে সেটা করতে হবে। সেই জিনিসটা না করার কারণে এখন কিছু লোক বলছে আপনি কাউকে কোনো কিছু বলতে পারবেন না। এখন কথার কথা বলছে যে আমি আহ, ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করি সে ব্যাপারে আপনি কোনো কথাবার্তা বলতে পারবেন না, কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে আপনি যাই কিছু করেন না কেন আপনি সমাজের একজন সদস্য এবং আপনার অনেক দায়বদ্ধতা আছে, সেটা আপনি করতে পারেন না। তবে মূল কথাটা হচ্ছে এটাই যে আপনি কি করতে পারেন অথবা কি করতে পারেন না সেটার ব্যাপারে সমাজ ও রাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু বিষয় আছে, আপনাকে সেগুলো বুঝতে হবে এবং কাণ্ডজ্ঞান আমাদের যে এটিকেট সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে এবং এগুলোতে আমাদের পরস্পরের সহযোগিতা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন আরেকজনের কারেকশনের দিকে যাবেন তখন আপনি তাকে কিভাবে কারেকশন করবেন, ঐকান্তিকতা আন্তরিকতা দিয়ে নাকি তাকে হেয় প্রতিপন্ন করে। আপনি যদি মোরাল পুলিশিং হচ্ছে সেই জিনিসটা যেখানে আপনি জোরপূর্বক আপনার মোরাল স্ট্যান্ডার্ড আরেকজনের উপরে চাপাইতে চান, যেখানে মধ্যে আল্লাহ তাআলা বলছে যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ওকে, তো সেই জন্য সেটার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা যখন আমরা বলি সেটা হচ্ছে যে আমাকে আগে নিজে করতে হবে। আমি যদি নিজের করণীয় যেতটুকু সেটার যদি আমি যদি হাইয়েস্ট করি তাহলে আপনার ব্যাপারে আমি মিনিমামটা ক্লেম করতে পারি। এখন আমাদের সমাজে যারা মোরাল পুলিশিং করে তাদের সমস্যা হচ্ছে নিজের ব্যাপারে তারা মিনিমামটাও মানতেছে না, আর মানুষের ব্যাপারে তারা ম্যাক্সিমামটা দাবি করতেছে। এটা হচ্ছে সমস্যার কারণে। সমস্যা হচ্ছে এই যে কারণে একটা লোকে বলছে না এগুলো নিয়ে আর কোনো কথা দরকার নাই, ওই যে উপরের তলার লোকেরা জাহাজের নিচের তলার লোকদেরকে পানি দিচ্ছে না, নিচের তলার লোকেরা বলে যে চলো আমরা তাহলে নৌকা ফুটা করে তলের থেকে পানি সংগ্রহ করি, তাহলে সবাই মারা পড়বে, সেরকম একটা পরিস্থিতি। স্যার একজন দর্শক একটা উদাহরণ দিয়ে স্পেসিফিক প্রশ্ন করছে, রাসেলি স্যার, পর্দা না করা ইসলামে পাপ, কিন্তু আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আইনি রেস্ট্রিকশন আরোপ করি তাহলে যারা নন মুসলিম তাদের উপর কি নিপীড়নের ঝুঁকি তৈরি করে না? আসলে আইন এবং আইনের প্রয়োগযোগ্যতা দুটো আলাদা জিনিস। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো, ম্যাক্সিমাম মধ্যে 5 মিনিট। আইনের প্রয়োগযোগ্যতা হচ্ছে সেটার সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার। আমরা ইসলামের কথা যদি ধরি, পর্দা এগুলো তো ধর্মের বা ইসলামের প্রসঙ্গই তো আসতেছে। সেটা হচ্ছে যে 10 কমান্ডমেন্টসের মতো তুর পাহাড়ে মুসা নবীকে ডেকে আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিছে, সেভাবে করে হেরা গুহার মধ্যে পুরো কোরআনটা দিয়ে দিল না কেন? এটা ধাপে ধাপে বিভিন্ন কনটেক্সটে কেন 23 বছর ধরে এটা হইল? এটা একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের ব্যাপার, আরবিতে বলে তাদাররুজ। তেমনি করে একটা আইনের গ্রহণযোগ্যতা সম্বন্ধে আমি সাপোর্টিভ হওয়া, অ্যাকসেপ্টিং হওয়া, আই অ্যাকসেপ্ট ইট। কিন্তু এটা যেমন জেহাদ আমাদের সবাদের সকল পুরুষ মুসলমানের উপরে ফরজ, কিন্তু জেহাদ আমি কিভাবে করব? জেহাদ এবং ফিতনার মধ্যে পার্থক্য কি? প্রপার অথরিটির আন্ডারে হয়নি, রিকোয়ার্ড আন্ডার মানে কমান্ড আপনি যেভাবে করবেন সেটা হলো জেহাদ ফিসাবিলিল্লাহ। আর আপনি যদি এমনি যদি চোরাগোপ্তা হামলা করতে থাকেন এটা হলো ফিতনা, যেটা ইসলামে সাংঘাতিকভাবে হারাম করা হয়েছে। তাহলে আপনাকে ওই সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। তা আপনাকে অ্যাজ এ মুসলিম আপনাকে স্বীকার করতে হবে যে আই অ্যাকসেপ্ট ইচ অ্যান্ড এভরি রোল অফ ইসলাম। নট আই অ্যাকসেপ্ট, আই বিলিভ দ্যাট দিস ইজ দ্য বেস্ট, নট অনলি বেস্ট, দিস ইজ দ্য অনলি গুড থিং ফর আস। কিন্তু এটা আপনি কীভাবে করবেন এটা রাসূল যে সুন্নত দেখায় দিয়েছেন সে অনুসারে আমাদের চলতে হবে। এখন আপনি মনে করেন পর্দার প্রসঙ্গ আসছে, পর্দার প্রসঙ্গটা এমনভাবে হাইপার করা হয়েছে, পর্দা করা যাবে করা যাবে না, করতে হবে না হবে, মানে এমন আমার বড় আপা একটা কথা বলে যে মানুষে অনেক সময় হুজুরেরা ওয়াজ করে যে ভাইরা আপনারা নামাজ ছাড়বেন না, বোনেরা আপনারা পর্দা ছাড়বেন না, অ্যাজ ওয়েল এজ নামাজ যেন পর্দার ইকুইভ্যালেন্ট। অথচ পর্দার বিষয়টা কিন্তু মদিনাতে নাজিল হয়েছে এবং আরও অনেক পরে। সেজন্য পর্দা ফরজ নয় আমরা সেটা বলবো না, কিন্তু অবশ্যই এটা ফরজ, কিন্তু আপনাকে গ্র্যাজুয়ালিটি মানতে হবে, যেটা আল্লাহ তাআলাই বলছেন যে আদমের সন্তানকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বলতেছেন যে মদ যদি একদিনই হারাম করা হইতো তাহলে কিন্তু লোকেরা সেটা মানতো না। এটা বুখারী শরীফের একটা হাদিস। সেই লোকগুলো কারা? যারা রাসূলের সাহাবী হওয়ার মতো যোগ্য ছিল। দ্য বেস্ট টিচার হ্যাজ টু অ্যাডপ্ট গ্র্যাজুয়ালিটি ফর হিজ বেস্ট স্টুডেন্টস। আমাদের তো সেটা করতে হবে। হয়তো রাসূলের জন্য যেটা 2 দশক লাগছে আমাদের জন্য সেটা 200 বছরও লাগতে পারে, কিন্তু সেজন্য আমাদের লেট আস ওয়ার্ক ফর ইট।
কিন্তু আইন করে মানে আইন করে সমাজের মধ্যে নৈতিকতা তৈরি করা যায় না, আবার নৈতিকতার সাথে আইনের কোনো সম্পর্ক নাই, নৈতিকতা এমনি বায়বীভাবে গড়ে ওঠে, কথা এটাও ঠিক না। দুইটা জিনিসের মাঝামাঝি আমাদের চলতে হবে। সমাজ যখন কোনো একটা আইনকে গ্রহণ করার জন্য উপযুক্ত হবে তখন আপনি সেই আইনটা প্রয়োগ করবেন। ওকে, এটা নিয়ে ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্রমধারার অপরিহার্যতা আমার একটা লেখা আছে, সেটা আমি হয়তো আগ্রহীদেরকে দিতে পারি। সেটা বললে আমরা বুঝতে পারবো যে দিন হিসাবে ইসলাম, ও যেটা বললো ইসলামের যে বেসিক বিষয়গুলা, সেগুলোকে আপনাকে অবশ্যই অ্যাডভান্স মানতে হবে। আপনি বলবেন না যে আপনি তাওহীদ মানি, আমি রেসালত মানি না, অথবা রেসালত মানি আমি আখেরাত মানি না, এটা বলতে পারবেন না, নিতে হবে। কিন্তু লাইফ স্টাইল ইজ এ ম্যাটার অফ গ্রাজুয়াল ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ। If there is no more question, we can conclude. Is there any? আপনি যেটা বললেন যে শরিয়া কায়েম বা দিন কায়েম সমাজের মধ্যে, যে আমরা এখানের মধ্যে স্টেজ ফলো করা ধাপ বাই ধাপ, যেভাবে ইসলামটা এসেছিল, যে কোরআন নাজিল হয়েছিল 23 বছরে, তো এমন যদি আসে যে বিদায় হজের সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পরিপূর্ণ করে দিয়েছে। কাজেই দিনটা পূর্ণতায় আসার ক্ষেত্রে ধাপ বাই ধাপ হয়ে যখন একটা স্টেজে চলে আসছে, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ছাড় দেন নাই। যা মদ 3 ধাপে সেটা হারাম Got it. হয়েছে। You got জি। my point. এখন হ্যাঁ। সেটা যদি কেউ বলে যে আপনি তাহলে এখন পূর্ণতার যুগে আবার ধাপে ধাপে, তাহলে সেই জিনিসটা তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিল হওয়ার পরে কোরআনের কোনো আয়াতে নাজিল হওয়ার কথা ছিল না, কিন্তু হইছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আমাদের ডক্টর আহমদ আলী ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর বই লিখছেন। আমি দেখলাম যে বইয়ের অর্ধেক হচ্ছে যে খালিদ এর যুদ্ধের বিভিন্ন বর্ণনা বা বিভিন্ন কিছুর ইয়াটিয়া। তো উনি বললেন যে এই যে ইসলামী আইনের কোডিফিকেশনটা কমপ্লিট হয়েছে, ওই যে রাসূলের যে হাদিস আমার যুগ উত্তম, তারপরের যুগ, তারপরের যুগ, আমরা যেটা বলি যে ফার্স্ট 3 জেনারেশন, রাসূল এবং সাহাবীদের জেনারেশন, তাবিদের জেনারেশন, তাবিদের জেনারেশন, এই জিনিসগুলোর মধ্যে হয়েছে। ইসলামের যে আইনগুলো পায় অনেকগুলো হযরত উমরের সময়, অনেকগুলো হযরত আলীর সময়, অনেকগুলো আরও পরে কিন্তু সেগুলোকে হয়েছে। তাহলে আজকের দিনে পরিপূর্ণ হয়েছে সেই জিনিসটাকে, আজকের দিনে পরিপূর্ণ হয়েছে এটার মূল স্ট্রাকচারটা, সেই মূল স্ট্রাকচারটা পরিপূর্ণ হয়েছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, এই আলোচনাটা আমাদেরকে গ্র্যাজুয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের আলাদা একটা সেমিনার করতে হবে। এখন শুধুমাত্র এই এই মানে প্রশ্নের মানে একটু অনুসন্ধিচ্ছার মেটানোর জন্য আমি এই কথাটা বলি যে স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সে এই সিলেবাসটা পেয়ে গেছে, কারিকুলামটা পেয়ে গেছে, কিন্তু এখানে আছে সে ফার্স্ট ইয়ারে এটা পড়বে, সেকেন্ড ইয়ারে এটা পড়বে, এভাবে করে কিন্তু ভাগ করা আছে। সে এটা অ্যাকসেপ্ট করে কিন্তু ফলো করে এইটা, এবং এইটা অ্যাডজাস্ট করার পরে সেইটা ওঠেন। তাহলে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন হয়েছে বলে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর হয়েছে, গ্রাউন্ড ফ্লোর হয়েছে বলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এভাবে ফ্লোরগুলো হয়েছে। কিন্তু যখন পুরো বিল্ডিংটা কেউ যখন থার্ড ইয়ারে উঠে গেছে, সে বলতে পারবে না যে তাহলে আমি তো আর মানে আমি এখন ফার্স্ট ইয়ারটা অনুসরণ করব, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের মতো, এটা বলতে পারবে না। তাকে পরবর্তীটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাকে সে আগাইতে হবে। কিন্তু যে নতুন ভর্তি হচ্ছে সে আবার গোতর গড়াতেই ভর্তি হতে হবে। আমরা এখন একটা সিচুয়েশনে আছি যে আমাদের খেলাফত ব্যবস্থা, আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের সব কিছু গেছে। অ্যাজ এ মুসলিম আমরা এখন কোনো মতে টিকে আছি, একটা মুসলিম সমাজ হিসাবে সংখ্যাগরিষ্ঠ টেনে টিকে আছি। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কখনোই সংখ্যাগরিষ্ঠের বিষয় ছিল না, কখনোই ছিল না, নেভার নেভার নেভার। এটা একটা মারাত্মক ভুল ধারণা যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মানে ইসলামের না। ইসলাম যেখানে আইন হিসেবে প্রাধান্য পায় সেটা হলো ইসলামী রাষ্ট্র। এখন আমাদের সেই ব্যবস্থাটা ভেঙে গেছে, এখন আমরা কোনো মতে সার্ভাইভ করছি, নতুন করে এটা গড়ে তোলার চেষ্টা করছি। এখন রাসূল যেভাবে নতুন করে শুরু করেছিলেন, আমাদেরকে সেই পথে যেতে হবে। সোশ্যাল ম্যাচুরিটি এবং অ্যাকসেপ্টেবিলিটি অনুসারে আমাদেরকে আগাইতে হবে। আমরা যদি বলি যে ব্লাইন্ডলি আমরা সবই করার কথা যে বলে, যেই বলুক না কেন, তারা কেউ কিন্তু সব কিছু করতেছে না, করতে পারতেছে না, করা সম্ভব না। তাহলে আপনি যখন সব বোঝ একসাথে নিতে পারবেন না, কিছু আপনাকে ফেলতেই হবে। আপনি কি ফেলবেন? আপনি যদি মালপত্র নেন পুরোটা ডুবে পড়বে। আমার বেঁচে থাকার জন্য অপরিহার্য যে জিনিসগুলো আমি ভাবছিলাম যে এগুলো আমি সার্ভাইভ করবো, শুধু আমার জানটা বাঁচানোর জন্য সেগুলো ফেলে দিলাম, আমার জুতোটাও আমি খুলে ফেলে দিলাম, কারণ হয়তো আমি নিজে বাঁচার জন্য। তাহলে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। সেই জন্য ইসলামের বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ এ টোটাল, কিন্তু আপনাকে বাস্তবায়ন করতে হবে গ্র্যাজুয়ালি। এবং
এগেইন এই জিনিসটাকে যদি আমরা উল্টাইয়া সেকুলার ফরম্যাটে দেখি, সেকুলারিজমের ব্যাপারটাও সেরকম। আজকে যারা বলতেছে যে নারী অধিকারের জন্য আমরা বাপের নামের সাথে মায়ের নাম লাগাইছি, আই এম টেলিং ইউ, তাদের নেক্সট স্টেপ হচ্ছে বাপের নামটা ফেলে দেওয়া। আজকে যারা বলতেছে যে বিয়ে পূর্ব সম্পর্ক এগুলো নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, জাস্ট নেক্সট স্টেপ, বিয়ের এটা দরকার নাই, বিয়ে পরবর্তী হলে অসুবিধা নাই, নেক্সট স্টেপ হচ্ছে যে বিয়ে বহির্ভূত সন্তানকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরাও কিন্তু একটা গ্র্যাজুয়ালিটি ফলো করতেছে, গ্র্যাজুয়ালি তারা আমাদের এখানে নিয়ে আসছে। আমার বাবার 10 সন্তান, আমার 2 সন্তান, কিন্তু আমার বাবার চেয়ে আমার রিসোর্স অনেক বেশি। ওকে, এভাবে করে তারাও কিন্তু একটা, আমি বলতে তারাও কিন্তু একটা গ্র্যাজুয়ালিটি ফলো করতেছে। আপনি যেভাবেই করেন না কেন আপনাকে আইদার ওয়ে একটা গ্র্যাজুয়ালিটি ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ার্ম পার্টিসিপেশন অ্যান্ড প্রেজেন্স।